সংকট শুরুর পর কেবল গ্যাস ভিত্তিক অলস বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে ১,৫০০ মেগাওয়াট। শুধু তাই নয়, দামি জ্বালানি দিয়ে উৎপাদনের কারণে ইউনিট প্রতি ব্যয় বেড়েছে অন্তত ২০%। সাথে যুক্ত হয়েছে বাড়তি লোডশেডিংয়ের যন্ত্রণা, যা নিয়ে এখন ত্রিমুখী সংকটে সরকার। বিশ্লেষকরা মনে করেন, সমস্যার গভীরে গিয়ে সমাধান না করলে তা বড় ক্ষতির কারণ হবে দীর্ঘমেয়াদে। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ। মেঘনার তীরে গড়ে ওঠা আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হাব, যেখানে ৬টি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১,৬৪৭ মেগাওয়াট। এজন্য গ্যাসের চাহিদা থাকে দৈনিক অন্তত ১৮ কোটি ঘনফুট, কিন্তু সপ্তাহ দুয়েক ধরে পাওয়া যাচ্ছে ১০ কোটির মতো। ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে ৭০০ মেগাওয়াট বা ৪০%-এর ওপরে। শুধু আশুগঞ্জ নয়, দেশের গ্যাস ভিত্তিক সব কেন্দ্রের অবস্থা প্রায় একই। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তথ্য অনুযায়ী ২ আগস্ট শুধু গ্যাসের অভাবে বন্ধ থাকে ১৮টি কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৫,০৭৭ মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকট শুরুর আগে বন্ধ কেন্দ্রের সংখ্যা ছিল ১৪টি। ফলে এই সময়ে বিদ্যুতের উৎপাদন কমে যায় ১,৫০০ মেগাওয়াটের ওপরে। পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক বলছেন, কর্মকর্তাদের গাফিলতি আর সরকারের অদক্ষতায় এমন সংকট তৈরি হয়েছে। ওরা ভাবে নিছে এটা আমাদের ভুগতে হবে, মানুষ ভুগবে, এটা আমাদের কিছু করার নেই। তারা বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সবই করতেছে, অ্যাকসেপ্ট দ্য ডিউটি। সেক্রেটারিয়েটের আমলা বাদে যে পেশাজীবী যে আমলা, তাদের তো একটা বিরাট দায়িত্ব যে আমাকে এটা আগাই না, মন্ত্রীকে যায় বলা যে ইউ ডু ইট। গ্যাসের অভাবে কেন্দ্র বন্ধ থাকায় দেশ জুড়ে তীব্র হয়েছে লোডশেডিং। পিজিসিবির হিসাবে ২ আগস্ট রাত ১২টায় যা ছাড়িয়ে যায় ৩,০০০ মেগাওয়াট, অথচ ২০ জুলাই তা ছিল ৭০০-র নিচে। শুধু তাই নয়, এই সময়ে নির্ভরতা বেড়েছে দামি জ্বালানির ওপর, যা গড়ে অন্তত ২০% ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউনিট প্রতি উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে ত্রিমুখী চাপ বাড়বে সরকারের। অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা যদি তারা কমপ্লিটলি চালায় বেশ অনেকখানি বিদ্যুৎ পায়। আরেকটা হচ্ছে তাদের তো লোডশেডিং করার একটা সুবিধা আছে। সুবিধা মানে জনগণের নতুন কূপ খনন, ভোলার কূপ থেকে এখানে গ্যাস আনা, এইগুলো চলতেই থাকবে। আর এইগুলো যদি ২ থেকে ৩ মাসের ভিতর তারা ওয়ার্ক ওভার করতে পারে, এটা একটা ট্রেমেন্ডাস জব হবে। কারণ ফুয়েল এনে পোষাবে না, জোর করে ফুয়েল আনতে পারে। এই টাকা তো আমাদের, মন্ত্রীরা তো টাকা দেবে না। ওই টাকা যতই পায় ১৮, ১৯, ২০ টাকা, এটা সব আমাদের দেশের ওয়েস্টেজ। বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ সরবরাহের রেকর্ড ১৭,২০০। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বিশ্ববাজারে পিছিয়ে দিতে দেশের তৈরি পোশাক খাতে বিভেদ তৈরির চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী দেশ, যা মোকাবিলায় একসাথে কাজ করবে বিটিএমএ ও বিজিএমইএ। রাজধানীর গুলশান ক্লাবে সমঝোতা সই অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি জানান, রপ্তানি ১০০ বিলিয়নে নেয়ার পাশাপাশি লক্ষ্য $৩০ বিলিয়ন মূল্য সংযোজন। এ সময় এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি বাজার ধরে রাখতে পণ্য বৈচিত্র্যকরণে জোর দেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বেশ কয়েক মাস ধরে কমছে রপ্তানি, যার বড় অংশ তৈরি পোশাক খাতে। ইরান যুদ্ধ, জ্বালানি সংকট সহ নানা কারণে গেল অর্থবছরের ৯ মাসেই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। যদিও নতুন অর্থ বছরের প্রথম মাসে আয় কিছুটা বেড়েছে, যেখানে বছর ব্যবধানে প্রায় ২% কমে তৈরি পোশাকের রপ্তানি $৩৮৯ কোটি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সিবিশন আয়োজন নিয়ে বিটিএমএ ও বিজিএমইএর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, রপ্তানিকে এগিয়ে নিতে আনতে হবে পণ্যে বৈচিত্র্যকরণ। এছাড়া ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালী হলে রপ্তানি আয়ের পাশাপাশি বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা। এবং জিএসপি প্লাসও যদি পেতে হয়, 2 স্টেজ ডেরোগেশনের জন্য আমরা কিন্তু অনেকখানি ব্যর্থ হব। এবং যদি টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি স্ট্রং হয়, ফ্রন্টওয়াল লিঙ্কেজ তখন কিন্তু আরো কনফিডেন্ট হতে পারবে। এবং তারা তখন কিন্তু দেখা যাবে যে আমরা 2 স্টেজ ডেরোগেশনের কারণেই আমরা যখন স্বয়ংসম্পূর্ণ হব, তখন দেখা যাবে যে আমাদের এক্সপোর্ট ফিগার কিন্তু আর কমবে না, ইট উইল গ্রো। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বলেন, মেশিনের যন্ত্রাংশ আমদানিতে অতিরিক্ত শুল্কের কারণে ব্যবসার খরচ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে উৎপাদন ব্যয়ও। ১০০ বিলিয়ন এক্সপোর্ট করব, ভ্যালু এডিশন থাকবে মাত্র ৫ বিলিয়ন। সেই ১০০ বিলিয়ন আমরা চাই না, ভ্যালু এডিশন অ্যাটলিস্ট হইতে হবে 20 বিলিয়ন আর 30 বিলিয়ন।
সেই ভ্যালু এডিশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের টেক্সটাইলের সাপোর্ট লাগবে। বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, বিশ্ববাজারে পিছিয়ে দিতে দেশের তৈরি পোশাক খাতে বিভেদ তৈরির চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী দেশ। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিতে এবং মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে যে আমাদের মধ্যে একটা যেন বিভেদ তৈরি হয়, কিন্তু ইনশাল্লাহ এটা পারবে না। ইতিমধ্যেই আমরা একসাথে কাজ করছি। দেশের শীর্ষ 2 বাণিজ্য সংগঠনের যৌথভাবে আন্তর্জাতিক মেলার আয়োজন রপ্তানিকে আরও গতিশীল করবে বলে জানান ব্যবসায়ী নেতারা। এটা যাতে প্রতিনিয়ত আমরা করতে পারি সেজন্যই আমাদের একসাথ হওয়া এবং এই ফেয়ারটা কন্ডাক্ট করা। মইনুল হাসান, ৭১, ঢাকা। অবশেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হল সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এর ফলে দেশটির বাজারে ৯৭% পণ্য ও সেবার শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়াকে দেয়া হবে ৮৭% পণ্যে। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের মতে দীর্ঘমেয়াদে এই সুফল পাবেন দেশের মানুষ। দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $১.৫ বিলিয়ন। যদিও সেখানে আমদানির পাল্লাই ভারী, তবে ক্রয় ক্ষমতা এবং চাহিদা বিবেচনায় সে দেশে আরও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। আর তা ধরতেই চুক্তি হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দেশটির বাজারে ৯৭% পণ্য ও সেবার ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য ইত্যাদি। বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে এই চুক্তির সুফল পাবে বাংলাদেশ। আমাদের যে ৯৭% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে। এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। চুক্তির ফলে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য এবং সেবা। তবে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ নিয়ে, যা সবচেয়ে বেশি দরকার ২০৩৪ সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে। চুক্তি সই অনুষ্ঠানে দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ। This trade agreement is not just a trade agreement. I think it will really go beyond this trade and investment, but also really facilitating and encouraging people-to-people exchanges and also technology cooperations and also supply chain cooperations and many more. গেল বছর বিভিন্ন দেশ থেকে $৬৩১ বিলিয়ন পণ্য আমদানি করে দক্ষিণ কোরিয়া, যেখানে বাংলাদেশের অংশ সামান্য। নুসরাত মৌমি, ৭১। ১৭,০০০ কোটি টাকা নগদ সহায়তার পরও অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসলামী ব্যাংক। ফলে এখনও স্বাভাবিক হয়নি লেনদেন প্রক্রিয়া। তবে চেয়ারম্যান পরিবর্তন এবং নতুন প্রশাসক নিয়োগের পর কিছুটা বেড়েছে গ্রাহকদের আস্থা। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে সংকট তৈরি না হলে দ্রুতই আগের অবস্থান ফিরে পাবে প্রতিষ্ঠানটি। প্রবাসী আয় আহরণ, আমদানি রপ্তানি কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততার বিচারে উপরের সারিতে ইসলামী ব্যাংক। তবে ১ দশক আগের রাজনৈতিক হস্তক্ষেপে ধীরে ধীরে কমতে থাকে গ্রাহক আস্থা, যা আরও জোরালো হয় ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। গেল জুনে খুরশিদ আলমকে চেয়ারম্যান করায় মাত্র ১৪ দিনেই ব্যাংক থেকে প্রায় ১৬,০০০ কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। বিপরীতে জমা হয় মাত্র ৫০০ কোটি টাকা। ফলে স্বাভাবিক কার্যক্রম চালাতে কয়েক ধাপে ১৭,০০০ কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তারপরও আস্থা ফেরেনি পুরোপুরি। সাময়িক কিছুটা হয়তোবা এটা সব মানে উত্থান পতন তো সকল ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আছে। এখন এই কারণে যেহেতু রেমিটেন্স প্রবাহ তাদের ঠিক আসছে, এই অর্থাৎ ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর বোর্ডের কথা যেটা বলছেন, এটার উপর কাজ চলছে, একটা গ্রহণযোগ্য বোর্ড সমস্যা আপনারা দেখতে পাবেন।
অবশ্য কর্মকর্তারা আশা করছেন নতুন করে সংকট না হলে সুদিন ফিরবে খুব শীঘ্রই। 114টা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ক্লোজ হয়েছিল, এখান থেকে আমরা 21টা অ্যাকাউন্ট ইতিমধ্যেই আমাদের রিওপেন হয়েছে। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক যারা আছেন, যাদের কালেকশন অ্যাকাউন্ট মেনটেন করেন, তারাও আমাদের কাছে এখন আস্তে আস্তে করে আমাদের কাছে আসতেছেন। আমরা আশাবাদী সামনের দিনগুলোতে আমরা আবার অতীতে যেভাবে সবাইকে সেবা দিতাম, গ্রাহকদেরকে যেভাবে আমরা সেবা দিতাম, আন্তরিক সেবা দিতাম, ওই সেবাটা আমরা আবার দিতে পারবো ইনশাল্লাহ। কর্মকর্তাদের এই কথার অবশ্য সত্যতা মেলে সাম্প্রতিক পরিসংখ্যানে। ব্যাংকের বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন পুরনো গ্রাহকরা, যাদের অন্তত 15,000 জন নতুন আমানত রেখেছেন 800 কোটি টাকা। এছাড়া পদ্মা ওয়েল, প্রাণ, আকিজ, অলিম্পিক, এসিআই, সিপি, বিপিসির মতো 20টি বড় প্রতিষ্ঠানও শুরু করেছে লেনদেন, যাদের মাধ্যমে জমা হয়েছে অন্তত 40 কোটি টাকা। যদি সরকার প্রকৃত অর্থে তাদেরকে এই নীতি সাপোর্ট তাদেরকে দেয়, 82% শেয়ার হলো একটা শেল কোম্পানির, যেটাকে কথিত এস আলমের শেয়ার বলে মনে করে, কিন্তু এটা আসলে এস আলমেরও নয়, তার বানানো, কৃত্রিমভাবে বানানো অনেকগুলো কোম্পানির শেয়ার এটা। ফলে এটা আদায় করার জন্য যেটা উপায়, সেটা হলো আইন এবং সরকারের সাপোর্ট দেয়। যদি এটা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, এবং দাঁড়াবে এমনভাবে যে এত ঝড়ঝাপটা যে প্রতিষ্ঠানটা টিকে আছে, সে আবার পুনরুদ্যমে এটাকে টিকে যাবে, এটা আমার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি, প্রায় $7 বিলিয়ন। মিসবাহ হাসান, 71, ঢাকা। সবশেষ অর্থ বছরে রেকর্ড 4,15,473 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর, যা বছর ব্যবধানে বেড়েছে 12%। তারপরও ঘাটতি রয়ে গেছে 88,000 কোটি টাকা। আজ এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে শেষ 10 দিনে 25,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরেছিল এনবিআর, যার পুরোটাই সম্ভব হয়েছে বলে জানানো হয়। গেল অর্থ বছরে সবচেয়ে বেশি 1,57,000 কোটি টাকা আদায় হয়েছে ভ্যাট থেকে, যদিও ঘাটতি ছিল 29,000 কোটি টাকা। আর সবচেয়ে বেশি ঘাটতি ছিল আয়করে 41,000 কোটি। আর 18,000 কোটি টাকা ঘাটতিতে আমদানি রপ্তানি বাণিজ্য থেকে আসে 1,12,000 কোটি। উল্লেখ্য, 2025-26 অর্থ বছরের জন্য মোট আদায়ের লক্ষ্য ছিল 5,03,000 কোটি টাকা, আর চলতি অর্থ বছরে যা 6 লাখ কোটির উপরে। বেশ কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নরসিংদীর শিল্পাঞ্চল। উৎপাদন শূন্যে নেমেছে বহু কারখানার, ফলে চরম আর্থিক ক্ষতির মুখে শতাধিক শিল্প প্রতিষ্ঠান। এতে মালিকদের পাশাপাশি চাকরি হারানোর দুশ্চিন্তায় কারখানার শ্রমিকরা। তাই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নরসিংদীর শিল্পাঞ্চল। বস্ত্র, তৈরি পোশাক সহ নানা খাতের পণ্য রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেরও উল্লেখযোগ্য যোগান আসে এখান থেকে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থায়। এতে উৎপাদন বন্ধ হয়ে গেছে বহু কারখানার। নরসিংদীতে দৈনিক গ্যাসের চাহিদা 75 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 40 মিলিয়ন ঘনফুট। এর সাথে রয়েছে তীব্র বিদ্যুৎ সংকটও। সব মিলিয়ে শিল্প উৎপাদনে ধস নামার পাশাপাশি চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ একবার টোটালে মাঝে মাঝে ঘন্টাখানে আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। গ্যাস নাই 15 দিন ধরে, আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। এরই মধ্যে উৎপাদন শূন্যে নামায় ক্ষতির মুখে উদ্যোক্তারা। এমন অবস্থায় কারখানা চালু রাখলে ক্ষতি হবে কয়েক গুণ, তাই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ফের উৎপাদনে যাওয়ার আশা তাদের। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। আমরা চাই এটা যেন চালু হয় এবং আমাদের শ্রমিক ভাইরা যেন কাজ করতে পারে। যেখানে গ্যাস প্রেসার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে। জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3, এবং আউটে আসতে সেটা 1.5 PSI, যেখানে থাকা উচিত 15 PSI। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল দ্রুত মেরামত হলে সমস্যা সমাধান হওয়ার আশা এই কর্মকর্তার। মহেশখালীতে আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন MMCFD কমে যাওয়ার ফলে
আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। গ্যাস সংকট নিরসন হলে শিগগিরই সচল হবে কারখানার চাকা, এমন আশা সংশ্লিষ্টদের। নুজহাত রাহনুমা, ৭১। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি রপ্তানিতে শুল্ক বাড়ালো ভারত, যা দ্রুত কার্যকরে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এতে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলে শুল্ক বাড়তে যাচ্ছে প্রায় দ্বিগুণ হারে। এছাড়া আগামী কয়েক মাসে ভারতের বেশ কিছু তেল শোধনাগারের রক্ষণাবেক্ষণে সংকুচিত হতে পারে জ্বালানি সরবরাহ। নাদি ইসলাম তুলির রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক অস্থিরতায় অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি রপ্তানিতে শুল্ক বাড়িয়েছে ভারত, যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এতে রপ্তানিতে বর্ধিত শুল্ক বসতে যাচ্ছে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলে। নতুন নিয়ম অনুযায়ী লিটারে 2.5 থেকে বাড়িয়ে 3.5 রুপি শুল্ক বসছে পেট্রোল রপ্তানিতে, আর ডিজেলে 15.5 থেকে বেড়ে হচ্ছে 25 রুপি। এ নিয়ে 15 দিনের মাথায় দ্বিতীয়বার বাড়ল ডিজেলের শুল্ক। একই অবস্থা জেট ফুয়েলেও। প্রতি লিটার বিমান জ্বালানির শুল্ক 14.5 থেকে বেড়ে হচ্ছে 22 রুপি। মূলত বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে তেল শোধনকারী কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার উপর নজরদারি করতে 2022-এর জুলাইয়ে প্রথমবারের মতো উইন্ডফল ট্যাক্স চালু করে ভারত। ওই বছরই এই খাত থেকে রাজস্ব আসে 250 বিলিয়ন রুপি। কিন্তু পরের বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পতনে রাজস্ব নেমে আসে 130 বিলিয়ন রুপিতে। এরপরই এই শুল্ক বাতিল করে মোদী প্রশাসন। কিন্তু চলতি বছর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আবারও চালু হয় কর ব্যবস্থা। ভারতের অভ্যন্তরীণ বাজারে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। গেল মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 9.5% বেড়ে যা পৌঁছায় 80 লাখ টনে। মূলত শুষ্ক মৌসুমে জমিতে সেচ কার্যক্রমে পাম্পের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা বাড়ে ডিজেলের। তথ্য বলছে আগামী কয়েক মাসে রক্ষণাবেক্ষণের কাজ চলতে পারে ভারতের বেশ কয়েকটি তেল শোধনাগারে। এতে সংকুচিত হতে পারে জ্বালানি সরবরাহ। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।